Hello students, welcome to my new online class. This class is for NEET student. আমরা নিউক্লিয়াই চ্যাপ্টারটি পড়ছিলাম মডার্ন ফিজিক্সের। নিউক্লিয়াই চ্যাপ্টারের অলরেডি আমি ফার্স্ট লেকচার কমপ্লিট করেছি। আজ নিউক্লিয়াই চ্যাপ্টারের সেকেন্ড লেকচার। প্রিভিয়াস লেকচারে আমি কমপ্লিট করেছিলাম নিউক্লিয়ার ফোর্স পর্যন্ত। দেখো, আজকে আমি ডিসকাস করব নেক্সট টপিক। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। The chapter is nuclei from modern physics, and this is very important chapter for NEET purpose. Acha. We all know the Einstein's mass energy equivalence formula. We know that E equal to mc square. Very famous formula. This is known as Einstein's mass energy equivalent formula. Okay. So now, so from this formula it is clear that mass can be converted into energy. Suppose this bulb has a mass of m gram, then this mass can be converted into energy. So this is a particles. This particle is moving with a velocity v. Mass of the particle is m. তাহলে আমরা জানি যে এই পার্টিকেলটার কাইনেটিক এনার্জি কত হবে? T equal to half mv square. যদি এই পার্টিকেলটা মুভ না করে রেস্টে থাকতো, velocity equal to 0, the particle is at rest, তাহলে এই পার্টিকেলটার কি কোনো এনার্জি থাকবে? যখন পার্টিকেলটা মুভ করছিল তখন একটা ওর এনার্জি ছিল, সেটা ছিল কি? কাইনেটিক এনার্জি। This is equal to half mv square. যদি পার্টিকেলটা রেস্টে থাকে তখন কি তার কোনো এনার্জি থাকবে? অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, যখন পার্টিকেলটা রেস্টে থাকবে তখনও তার একটা এনার্জি থাকবে। ক্লিয়ার? ধরে নিচ্ছি যখন পার্টিকেলটা রেস্টে আছে তখন ওর মাস হলো m0। তাহলে এই অবস্থায় এর এনার্জি কত? E equal to m0 into c square. This energy is called rest mass energy. আর এই m0 টা হলো রেস্ট মাস। এখন তাহলে এই পার্টিকেলটার টোটাল এনার্জি কত? What will be the total energy of these particles? Clear? So টোটাল এনার্জি E ইকুয়াল টু, ওর একটা রেস্ট মাস এনার্জি আছে, সেটা হলো m0 c স্কোয়ার। তার সাথে সাথে পার্টিকেলটা যেহেতু মুভ করছে, মুভ করার জন্য ওর একটা কাইনেটিক এনার্জিও আছে, তাহলে কাইনেটিক এনার্জিটা কত? হাফ mv স্কোয়ার। সো টোটাল এনার্জি অফ এ পার্টিকলস ইজ ইকুয়াল টু রেস্ট মাস এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে বোঝা যাচ্ছে যে যখন কোনো একটা পার্টিকেলস মুভ করে তার মাস কিন্তু চেঞ্জ হয়। আমি যদি এটাকে E ইকুয়াল টু mc স্কোয়ার লিখতাম, তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমি যে রেস্টে থাকা অবস্থায় পার্টিকেলটার যে এনার্জি হয়, যখন পার্টিকেলসটা মুভ করে তখন তার এনার্জি বেশি হয়। রেস্ট মাস এনার্জির সঙ্গে কাইনেটিক এনার্জিটা অ্যাড হয়। যেহেতু মুভিং অবস্থায় পার্টিকেলসটার এনার্জি বেশি, দ্যাট মিন্স মুভিং অবস্থায় পার্টিকেলটার মাসও বেশি হবে। সেজন্য এই m মাসটাকে আমি বলবো মুভিং মাস। দেখো, তার মানে কোনো একটা পার্টিকেলসের দুটো মাস, একটা হচ্ছে রেস্ট মাস, একটা হলো মুভিং মাস। আমাদের একটা কনসেপ্ট ছিল
যে কোনো বডির মাস চেঞ্জ হয় না, মাস ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। বাট আইনস্টাইনের মাস এনার্জি ইকুইভ্যালেন্স রিলেশন আসার পর এটা প্রমাণিত হয়ে গেল যে মাস রিলেটিভিটি থিওরি দিয়েও প্রমাণ করা যায় এটা, যে মাস অফ এ বডি ইজ নট কনস্ট্যান্ট। বিফোর 20th সেঞ্চুরি, 1900 সালের আগে পর্যন্ত আমাদের কনসেপ্ট ছিল যে মাস অফ এ বডি ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। 1900 সালের পর আইনস্টাইনের যে সমস্ত থিওরি, সেগুলো রিলেটিভিটি থিওরি, তারপরে হচ্ছে তোমার মাস এনার্জি ইকুইভ্যালেন্স রিলেশনস, এগুলো থেকে আমরা এই কনসেপ্টটা চেঞ্জ করতে হলো যে মাস ইজ কনস্ট্যান্ট। এটা কিন্তু রং, মাস অফ এ বডি ইজ নট কনস্ট্যান্ট। যদি কোনো একটা বডি রেস্টে থাকে তখনকার ওর যে মাস, দিস ইজ কল্ড রেস্ট মাস অফ দ্য বডি। যখন একটা বডি মুভ করবে তখন যে মাস, সেটা কিন্তু রেস্ট মাসের সঙ্গে সেম হবে না, ডিফারেন্ট হবে। এবং যখন কোনো একটা বডি মুভ করে তখন ওর মাস ইনক্রিজ হয়, বেড়ে যায়। মুভিং মাস ইজ অলওয়েজ গ্রেটার দ্যান রেস্ট মাস, ঠিক আছে? সো মুভিং মাস অফ এ বডি m is greater than rest mass of a body. So this is the concept of moving mass and rest mass and mass energy equivalence. Okay. Now let us consider a nucleus, and symbol of the nucleus is this. Therefore in this nucleus Z equal to number of proton and A minus Z, this is equal to number of neutron. তাহলে এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা তৈরি হলো কিভাবে? এই নিউক্লিয়াসের মধ্যে জেড নাম্বার অফ প্রোটন আর এ মাইনাস জেড নাম্বার অফ নিউট্রন একসঙ্গে কম্বাইন্ড হয়ে নিউক্লিয়াসটা কনস্টিটিউট হয়েছে। তাহলে যদি মাস অফ এ প্রোটন ইকুয়াল টু mp let and mass of a neutron ইকুয়াল টু mn, যদি একটা সিঙ্গেল প্রোটনের মাস হয় mp আর একটা সিঙ্গেল নিউট্রনের মাস হয় mn, তাহলে জেড নাম্বার অফ প্রোটন এবং এ মাইনাস জেড নাম্বার অফ নিউট্রন যখন কম্বাইন্ড হয়ে একটা নিউক্লিয়াস তৈরি হলো, তখন নিউক্লিয়াসটার মাস কত হওয়া উচিত? ধরে নিচ্ছি যে এইটার মাস হলো, মনে করো যে 200 গ্রাম, আর এইটারও মাস মনে করো 200 গ্রাম। 200 গ্রাম 200 গ্রাম যখন দুটোকে একসঙ্গে কম্বাইন করে একটা করে দেব, যুক্ত করে দেব, তখন এটার মাস কত হওয়া উচিত? কমন সেন্স কি বলে? যেটার মাস হওয়া উচিত 200 যোগ 200 ইকুয়াল টু 400 গ্রাম। এটা আমাদের কমন সেন্স, এটা আমাদের প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে বলছি আমি। যদি এর সঙ্গে আর একটা মাস থাকতো, এটা মনে করো 50 গ্রাম 100 গ্রাম, তাহলে এই তিনটে একসঙ্গে জুড়ে দিলে কত হতো? 200 যোগ 200 400 প্লাস 100 ইকুয়াল টু 500 গ্রাম হতো। তাহলে এই যে নিউক্লিয়াসটা তৈরি হয়েছে, এই নিউক্লিয়াসের মাস কত হওয়া উচিত? ক্লিয়ার? হোয়াট শুড বি দ্য মাস অফ দ্য নিউক্লিয়াস? একটা প্রোটনের মাস হলো mp, তাহলে জেড নাম্বার অফ প্রোটনের মাস কত? জেড নাম্বার অফ প্রোটনের মাস হলো z ইন্টু mp। একটা নিউট্রনের মাস mn, তাহলে জেড নাম্বার অফ নিউট্রনের মানে a মাইনাস জেড নাম্বার অফ নিউট্রনের মাস কত হবে? a মাইনাস জেড ইন্টু mn। ক্লিয়ার? আচ্ছা, এইখানে একটা জিনিস বলে দিই আমি, এই mp-টা হলো রেস্ট মাস অফ প্রোটন আর mn-টা হচ্ছে রেস্ট মাস অফ নিউট্রন। এটা হওয়া উচিত রেস্ট মাস অফ নিউক্লিয়াস, কিন্তু দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসের রেস্ট মাস এর থেকে কম হচ্ছে। নিউক্লিয়াসের রেস্ট মাস এই ভ্যালু হচ্ছে না। তাহলে আমাদের যে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, সেটা কিন্তু এখানে কাজ করছে না নিউক্লিয়ার ফিজিক্সের ক্ষেত্রে।
আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলছে যে 200 গ্রাম যুক্ত হলে 400 গ্রাম হবে, কিন্তু নিউক্লিয়াসের কনস্ট্রাকশন হওয়ার সময় দেখা যাচ্ছে যে যতগুলো প্রোটন আছে, যতগুলো নিউট্রন আছে, তাদের মাস অ্যাড করে কিন্তু নিউক্লিয়াসের মাসের সঙ্গে ম্যাচ করছে না। নিউক্লিয়াসের যে রেস্ট মাস সেটা এই যে টোটাল মাস তার থেকে একটু কম হচ্ছে। তাহলে ওই মাসটা কোথায় গেল? ওই মাসটা ভ্যানিশ হয়ে গেছে। ওই মাসটা তাহলে কি হলো, কোথায় গেল? যদি দেখা যায় যে নিউক্লিয়াসের রেস্ট মাস ইজ m, তাহলে কতটুকু ডিফেক্ট হচ্ছে আমার? এটা হওয়া উচিত ছিল সেখান থেকে, এটা হচ্ছে রেস্ট মাস অফ নিউক্লিয়াস ইকুয়াল টু m, তাহলে কতটুকু ডিফেক্ট হচ্ছে? দিস মাইনাস m, দিস ইজ কল্ড মাস ডিফেক্ট, ডেল্টা m, this is equal to mass defect. এইটুকু মাস কিন্তু ডিফেক্ট হয়ে গেল, খুঁজে পেলাম না। নাও I will define packing fraction. Packing fractions, PF যদি বলি, প্যাকিং ফ্র্যাকশন, এটা ডিফাইন করা হয় মাস ডিফেক্ট বাই মাস নাম্বার। মাস নাম্বার মানে কি? মাস নাম্বার মানে নাম্বার অফ নিউক্লিয়নস। তাহলে মাস ডিফেক্ট বাই মাস নাম্বার মানে কি? মাস ডিফেক্ট পার নিউক্লিয়ন। ভালো করে বোঝো, এটা হচ্ছে টোটাল মাস ডিফেক্ট। তাকে যখন আমি মাস নাম্বার দিয়ে ডিভাইড করব, মাস নাম্বার মিন্স নাম্বার অফ নিউক্লিয়নস, তাহলে এই কোয়ান্টিটিটাকে কি বলা যাবে তখন? মাস ডিফেক্ট পার নিউক্লিয়ন। দিস ইজ ইকুয়াল টু মাস ডিফেক্ট পার নিউক্লিয়ন। ওকে, আচ্ছা, যদি দেখা যায় যে এই যে প্যাকিং ফ্র্যাকশনটা বের করলাম আমি, এর ভ্যালু যদি দেখা যায় যে পজিটিভ হয়েছে, কোনো একটা পার্টিকুলার নিউক্লিয়াসের জন্য যে দেখা যায় যে এর ভ্যালুটা পজিটিভ হয়েছে, তাহলে কিন্তু ওই নিউক্লিয়াসটা আনস্টেবল। যদি ভ্যালু পজিটিভ হয় তাহলে বুঝতে হবে যে ওই নিউক্লিয়াসটা হচ্ছে আনস্টেবল। আনস্টেবল মানে নিউক্লিয়াসটা থাকবে না, ওটা ডিকে হয়ে গিয়ে অন্য নিউক্লিয়াস হয়ে যাবে। এবং দেখা যায় যে যে সমস্ত নিউক্লিয়াসের ক্ষেত্রে মাস নাম্বার, দেখো, ওকে ওকে, যদি আমি পজিটিভ হয় তাহলে এটা হবে আনস্টেবল। কাদের ক্ষেত্রে পজিটিভ হয়? যাদের মাস নাম্বার লেস দ্যান 20। যে সমস্ত নিউক্লিয়াসের মাস নাম্বার লেস দ্যান 20 মানে লাইট নিউক্লিয়াসগুলো, তাদের ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন এর ভ্যালু নেগেটিভ পজিটিভ হয়, তার মানে এই সমস্ত নিউক্লিয়াসগুলো আনস্টেবল। লাইট নিউক্লিয়াসগুলো, ভেরি লাইট নিউক্লিয়াসগুলো কিন্তু আনস্টেবল। আবার যে সমস্ত নিউক্লিয়াসের মাস নাম্বার গ্রেটার দ্যান 200 হয়, মানে ভেরি হেভি নিউক্লিয়াস, তারাও আবার ভীষণ আনস্টেবল। তাদের ক্ষেত্রেও প্যাকিং ফ্র্যাকশনের ভ্যালু পজিটিভ আসে। তাহলে ভেরি লাইট নিউক্লিয়াস এবং ভেরি হেভি নিউক্লিয়াস, এই দুই রকম নিউক্লিয়াসই কিন্তু আনস্টেবল। যদি প্যাকিং ফ্র্যাকশনের ভ্যালু নেগেটিভ আসে, তাহলে সেই সমস্ত নিউক্লিয়াসগুলো হবে ভেরি স্টেবল। যে সমস্ত নিউক্লিয়াসের মাস নাম্বার 20 থেকে 200-এর মধ্যে, মাঝামাঝি, খুব লাইট না আবার খুব হেভিও না, মানে ইন্টারমিডিয়েট বিটুইন লাইট নিউক্লিয়াই অ্যান্ড হেভি নিউক্লিয়াই, ওই সমস্ত নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশনের ভ্যালু নেগেটিভ আসে। আর নেগেটিভ প্যাকিং ফ্র্যাকশন ভ্যালু মিন্স দে আর ভেরি মাচ স্টেবলস। এই নিউক্লিয়াসগুলো খুব স্টেবল হয়। সো concept of packing fractions and concept of mass defect. Now
দেখো, we all know that inside a nucleus there is two particles, proton and neutron, এবং নিউক্লিয়াসের যে ছোট্ট ভলিউমের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলো খুব ক্লোজলি প্যাকড, এবং ডেন্সিটি অফ নিউক্লিয়াস ইজ ভেরি ভেরি হাই। তাহলে অত ছোট্ট জায়গায় নিউক্লিয়াসগুলো অত স্ট্রংলি কাছাকাছি থাকে কেন? তার কারণ নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোর মধ্যে একটা স্ট্রং ফোর্স কাজ করে। দিস ফোর্স ইজ কল্ড নিউক্লিয়ার ফোর্স। যে নিউক্লিয়ার ফোর্সের ব্যাপারে ডিটেলসে আমি এর আগের চ্যাপ্টারে, এর আগের ক্লাসেই বলেছি আমি। তাহলে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোকে আটকে রাখে কে? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ওকে, সো তাহলে দেখা যাচ্ছে যে এই যে নিউক্লিয়াস যদি হয়, তাহলে এর মধ্যে এই যে এটা প্রোটন মনে করো, প্রোটনের স্ট্রং অ্যাট্রাকশান, প্রোটন নিউট্রনে অ্যাট্রাকশান, নিউট্রনে অ্যাট্রাকশানস, এই অ্যাট্রাকশানগুলো এতটাই স্ট্রং হয় যে ওরা একদম মানে একদম কাছাকাছি আটকে থাকে, রিজিডলি বাউন্ড, ভেরি ভেরি রিজিডলি বাউন্ড। ওকে, সো আমি যদি চাই এবার যে নিউক্লিয়াসের মধ্যেকার যে নিউক্লিয়নসগুলো আছে ওদেরকে সেপারেট করব, দেন উই হ্যাভ টু ডু সাম ওয়ার্ক। উইদাউট দ্য এক্সপেন্ডিচার অফ এনার্জি ইউ ক্যানট সেপারেট দ্য কনস্টিটিউয়েন্ট নিউক্লিয়নস ফ্রম এ নিউক্লিয়াস। মানে এই নিউক্লিয়াস থেকে আমি নিউট্রন প্রোটনগুলোকে সেপারেট করতে চাইছি। যেহেতু এদের মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকশান আছে, তাহলে সেপারেশনটা কিন্তু এমনি এমনি হবে না, ইউ হ্যাভ টু ডু সাম ওয়ার্ক। ক্লিয়ার? নাও হোয়াট ডু ইউ মিন বাই, এই যে শুরুতে যে কথাটা বললাম আমি, যে এদেরকে আটকে রেখেছে নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে? তাহলে এদের মধ্যে একটা বাইন্ডিং আছে, একটা বাইন্ডিং এনার্জি আছে, যে বাইন্ডিং এনার্জিটা ওদেরকে স্ট্রংলি বাইন্ড করে রেখেছে। সো হোয়াট ডু ইউ মিন বাই বাইন্ডিং এনার্জি? এই নিউক্লিয়াসের যে নিউক্লিয়নসগুলো তাদেরকে সম্পূর্ণ সেপারেট করে, মনে করো এটা দুটো প্রোটন, এই প্রোটন দুটোকে তুমি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে তুমি সেপারেট করবে, এনার্জি দিয়ে এটাকে সেপারেট করবে। মনে করো প্রোটনটাকে বাইরে বের করে নিয়ে চলে আসলাম, শুধু বাইরে বের করে এরকম নিয়ে আসলে হবে না, এদেরকে ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে যেতে হবে। এদের মধ্যেকার ডিস্টেন্স করতে হবে কত? ইনফাইনাইট, যাতে বাইরে বেরোনোর পরেও যেন এই নিউক্লিয়সগুলোর মধ্যে কোনো অ্যাট্রাকশান না থাকে বা রিপালশান না থাকে, ওদের মধ্যে যেন কোনো ফোর্স কাজ না করে। তাহলে ওদের মধ্যে ফোর্স কাজ করবে না কখন? যখন ওদেরকে আমি ইনফাইনাইট ডিস্টেন্সে সেপারেট করব। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই বাইন্ডিং এনার্জি? হোয়াট ডু ইউ মিন বাই বাইন্ডিং এনার্জি অফ এ নিউক্লিয়াস? দেখো, বলা হচ্ছে যে কোনো একটা নিউক্লিয়াসের যে কনস্টিটিউয়েন্ট নিউক্লিয়ন্স তাদেরকে সেপারেট করে ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে যেতে যে টোটাল ওয়ার্ক করতে হবে, দিস ইজ ইকুয়াল টু বাইন্ডিং এনার্জি অফ দ্যাট নিউক্লিয়াস। ওকে, সো অ্যাকচুয়ালি যদি কোনো নিউক্লিয়াসের মাস ডিফেক্ট হয় ডেল্টা এম, তাহলে ওই যে পরিমাণ মাস ডিফেক্ট সেটা কিন্তু এনার্জিতে কনভার্ট হয়, মনে রাখবে। আমি যে প্রথমে কোশ্চেনটা করেছিলাম যে নিউক্লিয়াসের যে মাস, রেস্ট মাস অফ নিউক্লিয়াস, সেটা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো যে টোটাল মাস তার সঙ্গে ম্যাচ করছে না, একটু কম হচ্ছে। আমি প্রথমেই প্রশ্ন করেছিলাম যে ওই মাসটা গেল কোথায়? এই যে মাস ডিফেক্টেড মাস ডেল্টা এম, এটা কিন্তু এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। যদি ডেল্টা এম মাস এনার্জিতে কনভার্ট হয়, তাহলে কী অ্যামাউন্টের এনার্জি তৈরি হবে? অ্যাকর্ডিং টু আইনস্টাইনস মাস এনার্জি ইকুইভ্যালেন্স রিলেশনস, ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। এই এনার্জিটাই আসলে এই নিউক্লিয়ন্সগুলোর মধ্যে বাইন্ডিং এনার্জি। সো দিস ইজ ইকুয়াল টু ইবি, বাইন্ডিং এনার্জি অফ দ্য নিউক্লিয়াস। ঠিক আছে? তাহলে তুমি যদি চাও যে এই নিউক্লিয়াসগুলোকে সেপারেট করবে, আমরা যদি চাই যে নিউক্লিয়ন্সগুলোকে সেপারেট করে ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে যাব, তাহলে আমাকে এই বাইন্ডিং এনার্জির সমান অ্যামাউন্টের এনার্জি বাইরে থেকে সাপ্লাই করতে হবে। এই বাইন্ডিং এনার্জির ইকুয়াল অ্যামাউন্টের এনার্জি যদি আমি সাপ্লাই করি, তবেই ওর কনস্টিটিউয়েন্ট নিউক্লিয়ন্সগুলোকে
সেপারেট করে ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে যাওয়া যাবে। এক কথায় নিউক্লিয়াসটাকে ব্রেক করা যাবে, নিউক্লিয়াসটাকে পুরোপুরি ভেঙে ওই পার্টিকেলসগুলোকে আলাদা করে নেওয়া যাবে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ বাইন্ডিং এনার্জি। ওকে, সো নাও we already know that mass defect delta m, একটু আগে লিখলাম ডেল্টা m মানে কি, ZMP প্লাস a মাইনাস z mn, এটা ছিল নিউক্লিয়ার মাস, ঠিক আছে, a মাইনাস z ইন্টু mn, মাইনাস ছিল m, ক্লিয়ার? আচ্ছা, এটাকে m না বলে m নিউক্লিয়ার বলি, এটা হচ্ছে নিউক্লিয়ার মাস, রেস্ট মাস অফ নিউক্লিয়াস। দেয়ারফর বাইন্ডিং এনার্জি EB will be equal to Zm proton plus a minus z neutron mass minus nuclear mass into c square. This is the formula for binding energy of a nucleus. This is equation number 1 let. Okay, now এত গেল নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি। আর ইলেকট্রনগুলো কোথায় থাকে? ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে সেন্টার করে বিভিন্ন সার্কুলার অরবিটে ঘোরে। এই যে ইলেকট্রনটা এখানে ঘুরছে, এই ইলেকট্রনটাকে এই অরবিটে বাইন্ড করে রেখেছে কে? তার মানে এই ইলেকট্রন যে একটা সার্কুলার অরবিটে ঘুরছে, তা নিশ্চয়ই ইলেকট্রনকেও কেউ বাইন্ড করে রেখেছে। সেটা কি? নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের যে অ্যাট্রাকশানস, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশানস। নিউক্লিয়াসের চার্জ হলো পজিটিভ আর ইলেকট্রনের নেগেটিভ, প্লাসে মাইনাসে অ্যাট্রাকশান হয়, এই ফোর্সটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোর মধ্যে যে অ্যাট্রাকশান ফোর্স, যেটা নিউক্লিয়ার ফোর্স, ওটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক নেচারের ফোর্স নয়, ওটা অন্য নেচারের ফোর্স। হ্যাঁ, আর এই ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশান, প্লাসে মাইনাসে অ্যাট্রাকশান, সেটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ফোর্সটা কিন্তু কুলম্বস ল থেকে পাওয়া যাবে। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাটমের মধ্যে, ইনসাইড অ্যান অ্যাটম, দেয়ার ইজ এ বাইন্ডিং এনার্জি অফ ইলেকট্রন অলসো। মানে এক কথায় এই নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনেরও একটা বাইন্ডিং এনার্জি আছে। সেটা কত? বাইন্ডিং এনার্জি অফ দ্য ইলেকট্রন, এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি অফ দ্য নিউক্লিয়াস আর বাইন্ডিং এনার্জি অফ দ্য ইলেকট্রন। আচ্ছা, ধরে নিচ্ছি যে নিউক্লিয়াসটার মাস হলো mn, এটা হচ্ছে রেস্ট মাস অফ নিউক্লিয়াস। আর পুরো অ্যাটমটা ধরলে অ্যাটমটার মাস কত হবে? এই নিউক্লিয়াসের মাস, তার সঙ্গে যেহেতু অ্যাটমটার অ্যাটমিক নাম্বার z, সো নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু z। তাহলে যখন আমি অ্যাটমের মাস বলবো, মাস অফ অ্যাটম, তখন কিন্তু অ্যাটম মানে কিন্তু শুধু নিউক্লিয়াস না, অ্যাটম মানে হলো নিউক্লিয়াস প্লাস ইলেকট্রন, সব মিলিয়ে হলো অ্যাটম। তাহলে যখন আমি মাস অফ অ্যাটম বলবো, তখন নিউক্লিয়াসের মাস, তার সঙ্গে সঙ্গে যে ইলেকট্রনগুলোর মাস অ্যাড করতে হবে, অ্যাড করার পর পাওয়া যাবে মাস অফ অ্যাটম। সো নিউক্লিয়ার মাস ইজ mn, atomic number z, number of electron equal to z. Let mass of a electron is equal to me. let ধরে নিচ্ছি একটা ইলেকট্রনের মাস হচ্ছে me, তাহলে z নাম্বার অফ ইলেকট্রনের মাস কত হবে? mn প্লাস z ইন্টু me, এটা হওয়া উচিত অ্যাটমের মাস। ধরে নিলাম যে অ্যাটমটার মাস হচ্ছে m, তাহলে কি পাবো আমি? মাইনাস m। এটা হচ্ছে কি? এটা হচ্ছে রেস্ট মাস অফ অ্যাটম, এটা কিন্তু রেস্ট মাস অফ নিউক্লিয়াস না, এটা হচ্ছে রেস্ট মাস অফ অ্যাটম। ক্লিয়ার? এইটা তাহলে বোঝা গেল যে নিউক্লিয়াসকে না ভেবে যদি অ্যাজ এ হোল অ্যাটমের কথা ভাবি, তাহলে অ্যাটমটার মাস হওয়া উচিত ছিল এটা, নিউক্লিয়াস মাস প্লাস ইলেকট্রনের মাস। কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাটমটার মাস হচ্ছে এটা, তার মানে সেক্ষেত্রেও একটু কম হচ্ছে, এক্ষেত্রেও একটু ডিফেক্ট আছে, মাস একটু কমে গেছে। এই যে মাস কমে গেল, সেই মাসটা কোথায় কনভার্ট হলো? এই মাসটাও এনার্জিতে কনভার্ট হয়েছে, এবং সেই এনার্জিটাই হলো
binding energy of electron. So this into c square is equal to binding energy of electron. This is equation number 2. Let দেখো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোর যে বাইন্ডিং এনার্জি সেটা ভেরি হাই, আর ইলেকট্রনের যে বাইন্ডিং এনার্জি দিস ইজ ভেরি ভেরি স্মল and approximately equal to 0. You can consider the binding energy of electron is approximately equal to 0. You can neglect. So actually দেখো বাইন্ডিং এনার্জি অফ ইলেকট্রন যেটা বলছি আমি সেটা হয় ইন দ্য রেঞ্জ অফ সাম ফিউ ইলেকট্রন ভোল্ট থেকে তোমার কিলো ইলেকট্রন ভোল্ট এই রেঞ্জে হয়। few electron volts to few kilo electron volts, মানে very small, very very small. And binding energy of nucleus, ঠিক আছে, binding energy of nucleus এটা প্রায় approximately equal to 10 to the power 3 million electron volt এই রেঞ্জে হয়। And this is very large. বুঝতেই পারছো যে এটা ইলেকট্রন ভোল্ট থেকে কিলো ইলেকট্রন ভোল্ট রেঞ্জে হয় বাইন্ডিং এনার্জি অফ ইলেকট্রন, and binding energy of nucleon inside a nucleus is of the order of 10 to the power 3 million electron volt. So you can easily differentiate the two binding energy, and you can consider that binding energy of electron is approximately equal to 0. এটাকে আমি প্রায় 0 ধরে নিতে পারি। যদি আমি ইলেকট্রনের বাইন্ডিং এনার্জিকে 0 ধরে নিই তাহলে আমরা লিখতেই পারি এখান থেকে যে দিস ইজ ইকুয়াল টু ফ্রম ইকুয়েশন 2, লুক এট ইকুয়েশন 2। আচ্ছা, we can consider this is equal to 0, তার মানে mn plus zme minus m into c square equal to 0. ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি c স্কোয়ারটা বাদ দিয়ে দিলে এটা ইকুয়াল টু 0। therefore mn will be equal to what? mass of nucleus will be equal to m minus z into mass of electron. This is equation number 3. Let now try to understand the binding energy of nucleus. So binding energy of nucleus equal to আমরা অলরেডি কি পেয়েছিলাম, mass of z proton plus mass of a minus z neutron minus nuclear mass into c square. তাহলে ইউজ ইকুয়েশন 3 ইন দিস ইকুয়েশনস। নিউক্লিয়ার মাসের জায়গায় আমি এটা লিখে দিতে পারি, সো ZMP প্লাস a মাইনাস z ইন্টু mn মাইনাস নিউক্লিয়ার মাস মানে মাইনাস m প্লাস z ইন্টু me ইন্টু c স্কোয়ার। আচ্ছা, ওকে ফাইন। therefore যদি আমি এখানে কমন নিই তাহলে পেয়ে যাব জেড মাস অফ প্রোটন, জেড মাস অফ ইলেকট্রন। এখান থেকে জেড কমন নিলে হবে মাস অফ প্রোটন প্লাস মাস অফ ইলেকট্রন প্লাস এ মাইনাস জেড ইন্টু মাস অফ নিউট্রন মাইনাস অ্যাটমিক মাস। আচ্ছা, mass of proton plus mass of neutron is equal to what? একটা হাইড্রোজেন অ্যাটমের মাস কত? কমন হাইড্রোজেন আইসোটোপ H11, H11।
তাহলে কি দেখলাম যে একটা কমন হাইড্রোজেন অ্যাটম, এর মধ্যে থাকে একটা প্রোটন আর থাকে একটা নিউট্রন, এর মধ্যে একটা প্রোটন আর একটা ইলেকট্রন। হাইড্রোজেন অ্যাটম, কমন হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন থাকে না। তাহলে এই অ্যাটমটার মাস মানে কত? অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন ইকুয়াল টু হোয়াট? মাস অফ ওয়ান প্রোটন মানে এমপি প্লাস মাস অফ ওয়ান ইলেকট্রন ইকুয়াল টু এমই। তাহলে এমপি প্লাস এমই দিস ইজ ইকুয়াল টু অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন অ্যাটম, কমন হাইড্রোজেন অ্যাটম মানে H11 আইসোটোপ। তাহলে আমি এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু জেড ইন্টু এমপি প্লাস এমই মানে atomic mass of hydrogen. Clearly this is equal to mH. This is mH is equal to atomic mass of hydrogen, common hydrogen atom, plus A minus Z Mn minus atomic mass. This is equal to the binding energy of the nucleus or nucleon. This is the formula. আচ্ছা, তাহলে এই ফর্মুলাটাকে এই ফর্মেও লেখা যায়, মানে বাইন্ডিং এনার্জির যে ফর্মুলা সেটা দু তিন রকম ফর্মে লেখা যায়। তার মধ্যে এটা একটা ফর্ম, তার আগে একটা ফর্ম লিখেছিলাম আমি, এবং শুরুতে একটা ফর্ম ছিল। যখন যে ফর্মের ফর্মুলা প্রয়োজন হবে আমাদের প্রবলেম সলভ করার জন্য, আমরা তখন সেই ফর্মের ফর্মুলাটাকে ইউজ করব। Now we will define a very very important parameter which is called binding energy per nucleon. Binding energy per nucleon. আচ্ছা, নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি কত পেলাম? বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়াস যদি বলি আমি EB, হ্যাঁ, তাহলে কত পেলাম? একটু আগে যে ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে কি, জেড মাস অফ হাইড্রোজেন প্লাস A মাইনাস জেড মাস অফ নিউট্রন minus atomic mass into C square equal to binding energy of the nucleon. Now binding energy per nucleon এটাকে বলা যদি বলি আমি EBN, তাহলে total binding energy divided by mass number, this is called binding energy per nucleon. So this is equal to ZMH plus A minus Z into Mn minus M into C square divided by capital A. So what is this? Total binding energy of nucleon divided by mass number is defined as binding energy per nucleon. Mass number means total number of nucleons. তাহলে টোটাল বাইন্ডিং এনার্জি অফ দ্য নিউক্লিয়ন্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স ইজ ইকুয়াল টু বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। ওকে, সো নাও we will draw a curve, binding energy curve. Let us plot
along x-axis mass number and along y-axis binding energy per nucleon মানে হচ্ছে EBN। আমি যে ইউনিটে এটাকে প্লট করব সেটা হচ্ছে মিলিয়ন ইলেকট্রন ভোল্ট ইউনিটে, আর এদিকে হচ্ছে আমার মাস নাম্বার মানে নাম্বার অফ নিউক্লিয়নস। আচ্ছা, লেট দিস ইজ 50, এটাকে আমি ধরে নিচ্ছি 100, তারপর আসবে কত 150, তারপর আসবে আমার 200, মাঝে হচ্ছে 25, 75, 125, 175, আর এটা হচ্ছে মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তো মিলিয়ন ইলেকট্রন ভোল্ট ধরে নিচ্ছি এটা হচ্ছে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। দেখা যায় যে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি, সে নিউক্লিয়াসটা তত বেশি স্টেবল, আর যে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত কম, সে নিউক্লিয়াসটা তত বেশি আনস্টেবল। তাহলে আমি কোনো নিউক্লিয়াসটা স্টেবল না আনস্টেবল সেইটা জানতে পারবো ওর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু থেকে। সো দ্যাট ইজ ওয়াই this physical quantity, binding energy per nucleon, is very very important physical quantity. From this quantity we can have a knowledge that a nucleus is stable or unstable. Okay, so now let us try to find. দেখো খুব যে লাইট নিউক্লিয়াসগুলো তাদের বাইন্ডিং এনার্জি খুব কম হয়, যেগুলো ভেরি লাইট নিউক্লিয়াস তাদের বাইন্ডিং এনার্জি খুব কম হয়, ঠিক আছে। 2 থেকে 20 পর্যন্ত এরা হচ্ছে ভেরি লাইট নিউক্লিয়াস, এদের বাইন্ডিং এনার্জি খুব কম, কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। আমি জাস্ট 2 থেকে 20 পর্যন্ত দেখাচ্ছি। মানে এটা যদি হয় আমার 25, তাহলে 20 মানে এরকম জায়গায় আসবে। 2 থেকে 20-র মধ্যেই প্রায় বাইন্ডিং এনার্জি বাড়তে বাড়তে প্রায় 8-এর কাছাকাছি চলে যায়। মানে এটা আমার 8-এর লাইন, এটা হচ্ছে 8, তাহলে 20 যদি এটা হয় 20, এটা 25, কাছাকাছি 20 হবে। তাহলে বাড়তে 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 একদম 20 কাছাকাছি 8-এর 7.8 এরকম চলে যাবে, 20 পর্যন্ত, বেশি চলে গেল মনে হয়। যাকে কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে ভেরি লাইট নিউক্লিয়াস যেটা ভেরি লাইট নিউক্লিয়াস তার বাইন্ডিং এনার্জিও খুব কম। তাহলে ভেরি লাইট নিউক্লিয়াসগুলো ভেরি আনস্টেবল, মানে যাদের মাস নাম্বার লেস দ্যান 20, মানে যাদের মাস নাম্বার 2, 5, 6, 7 এরকম, সে সমস্ত নিউক্লিয়াসগুলো কিন্তু আনস্টেবল, কেননা তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন খুব কম। কিন্তু যতই মাস নাম্বার বাড়ছে সঙ্গে সঙ্গে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নও বাড়ছে, র্যাপিডলি বাড়ছে। এই গ্রাফটায় কিছু কিছু শার্প পিক দেখতে পাওয়া যায়। শার্প পিক মানে কি? শার্প পিক মানে হচ্ছে চূড়া, হঠাৎ হঠাৎ বড় বড় চূড়া। একটা দেখতে পাওয়া যায় এখানে হিলিয়ামের কাছে 4-এ, হ্যাঁ এই 4-এর কাছে একটা চূড়া দেখতে পাওয়া যায়, শার্প পিক। এটা হচ্ছে দিস ইজ ফর হিলিয়াম, এই একটা চূড়া। আর একটা দেখতে পাওয়া যায় তোমার কার্বনে 4-এর পর 6, 12-তে, মানে এরকম জায়গায় আর একটা চূড়া দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে কার্বন 6, 12। আর একটা 16-র কাছাকাছি একটা চূড়া দেখতে পাওয়া যায়, শার্প পিক, ঠিক আছে। এটা হলো তোমার অক্সিজেন 8, 16। তার মানে কী বলতে চাইছি আমি এখানে, যে এই কয়েকটা নিউক্লিয়াস, যেমন হিলিয়াম 2, 4, তারপর হলো কার্বন 6, 12, অক্সিজেন 8, 16, এখানে বাইন্ডিং এনার্জি কার্ভে আমরা একটা শার্প পিক দেখতে পাচ্ছি। শার্প পিক মানে ওই পার্টিকুলার নিউক্লিয়াসটার বাইন্ডিং এনার্জি হঠাৎ করে অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে এই যে হিলিয়াম নিউক্লিয়াসটার বাইন্ডিং এনার্জি
ওর নেবারিং যে নিউক্লিয়াসগুলো আছে সামনে বা পরে তার থেকে হঠাৎ করে অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপরে যে কার্বন নিউক্লিয়াস তার বাইন্ডিং এনার্জিটাও নেবারিং নিউক্লিয়াসগুলোর থেকে হঠাৎ করে বেশি। অক্সিজেনের ক্ষেত্রেও তাই, ওরও বাইন্ডিং এনার্জিটা নেবারিং নিউক্লিয়াসের থেকে অনেক বেশি। তাহলে বলতেই পারি আমি এখান থেকে যে হিলিয়াম, কার্বন, অক্সিজেন এই নিউক্লিয়াসগুলো ভেরি ভেরি স্টেবল। পার্শ্ববর্তী যে নিউক্লিয়াস হিলিয়ামের পরে যেটা আছে লিথিয়াম, তার থেকে হিলিয়াম প্রায় 200-500 গুণ বেশি স্টেবল। সিমিলারলি অক্সিজেন তার কাছাকাছি যে সামনে পরে নিউক্লিয়াসটা আছে ওর নেবারিং নিউক্লিয়াস, প্রতিবেশী নিউক্লিয়াস, তার তুলনায় অক্সিজেনটা হঠাৎ করে প্রায় 100-200 গুণ বেশি স্টেবল। এটা কেন হয়? হঠাৎ করে হিলিয়াম, কার্বন, অক্সিজেন এখানে হঠাৎ করে বেশি স্টেবল কেন হচ্ছে? তার কারণ একটাই যে যে সমস্ত নিউক্লিয়াসগুলোর মধ্যে নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু ইভেন হবে, ইভেন মানে জোড় সংখ্যা, আর নাম্বার অফ প্রোটন এটাও যদি ইভেন হয়, ঠিক আছে, আর যদি মাস নাম্বার এটাও যদি ইভেন হয়, তাহলে সেই নিউক্লিয়াসটা ভেরি ভেরি স্টেবলস। সোজা কথা, নিউক্লিয়াসের স্টেবিলিটি বেশি হবে যদি নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ নিউট্রন অর নাম্বার অফ প্রোটন অর নাম্বার অফ নিউক্লিয়ন ইজ ইকুয়াল টু ইভেন নাম্বার হয়, তাহলে সেই নিউক্লিয়াসটার স্টেবিলিটি বেশি হয়। আর যদি সবগুলো একসঙ্গে ইভেন হয় তাহলে তার স্টেবিলিটি আরও অনেক বেশি হবে। দেখা যাচ্ছে যে কার্বন, নাইট্রোজেন, হিলিয়াম এবং অক্সিজেনের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রন এবং নাম্বার অফ নিউক্লিয়নস সবগুলো একসঙ্গে ইভেন হওয়ার জন্য এরা হঠাৎ করে বেশি বেশি স্টেবল। আরও কিছু কারণ আছে এগুলো বেশি স্টেবল হওয়ার পিছনে, কিন্তু সেটা একটু ডিটেলস আছে, অনেক বেশি নতুন কনসেপ্ট লাগবে, সেগুলো তোমাদের সিলেবাসে নেই, সেজন্য আমি অত ডিটেলসে ঢুকছি না। ওকে, সো দিস ইজ গ্রাফ। নাও দেখা যাচ্ছে যে 10 থেকে 20 পর্যন্ত এই গ্রাফটা, 2 থেকে 20 পর্যন্ত, তারপরে 40 থেকে 120 পর্যন্ত গ্রাফটা কিন্তু আর অতটা বাড়ছে না। এই যে ভ্যালু আছে 8, হ্যাঁ, 8-এর উপরে যে 8.5 এটা যদি হয় আমার 8.5, তাহলে 8.5-এর আশেপাশেই থাকবে। 20 থেকে শুরু করে কত পর্যন্ত বললাম? 120 থেকে শুরু করে ফ্রম 20 টু আচ্ছা 20 বললাম তো, আচ্ছা ফ্রম 20 টু 120, ঠিক আছে, ফ্রম 20 টু 120 এটা মোটামুটি একই থাকবে। হ্যাঁ, 120 মানে এরকম জায়গায় হবে। আচ্ছা, এই 8.5-এর আশেপাশে খুব বেশি চেঞ্জ হবে না এই পর্যন্ত, 120 পর্যন্ত। ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় হয়? যে পিক ভ্যালু, যদিও মিলছে না আমার গ্রাফে ঠিকঠাক, এই পিক ভ্যালুটা হয় তোমার আয়রনের, ঠিক আছে, এবং আয়রনের এই পিক ভ্যালুটা হয় ফর আয়রন, দিস ইজ ফর আয়রন 2656. Iron is a very very stable nucleus. Iron, most stable nucleus is iron. Iron 2656. এবং এই ম্যাক্সিমাম বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ফর আয়রন ইকুয়াল টু 8.8 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। আয়রনের পর আবার আস্তে আস্তে কমতে থাকে, কমতে কমতে 120 পর্যন্ত থাকে, তারপরে 120-র পর আবার সেটা আরও কমতে থাকে। গ্রেটার দ্যান 120 হলে মাস নাম্বার আস্তে আস্তে আবার ড্রপ করে, এবং কমতে 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 অত বেশি র্যাপিডলি কমে না, যেভাবে র্যাপিডলি বেড়েছিল অত বেশি র্যাপিডলি কমে না, ফ্ল্যাটভাবে কমে। এবং প্রায় ইউরেনিয়াম নিউক্লিয়াসের ক্ষেত্রে গিয়ে যদি বলি ইউরেনিয়াম 92, 92, 238, এর ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের যে ভ্যালু সেটা হয়ে যায় প্রায় 7.6 MeV পার নিউক্লিয়ন, MeV পার নিউক্লিয়ন, এই ভ্যালু চলে আসে। তার মানে বোঝা যাচ্ছে যে ইউরেনিয়াম ইজ আনস্টেবল, ঠিক আছে।
তাহলে সোজা কথা, খুব লাইট নিউক্লিয়াসগুলো খুব আনস্টেবল। এই লাইট নিউক্লিয়াসগুলোর মধ্যে কিছু কিছু নিউক্লিয়াস আছে যারা খুব স্টেবল, যেমন হিলিয়াম, যেমন কার্বন, যেমন অক্সিজেন। 20 থেকে 120 পর্যন্ত মাঝামাঝি যে নিউক্লিয়াসগুলো আছে তারা স্টেবল। সবথেকে মোস্ট স্টেবল নিউক্লিয়াস হলো আয়রন, এবং এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভ্যালু হচ্ছে 8.8 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। তারপরে যখন মাস নাম্বার আরও ইনক্রিজ হয় তখন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু আস্তে আস্তে ডিক্রিজ হয়, এবং যখন হেভি নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে যাদের মাস নাম্বার গ্রেটার দেন 150-160 তাদের ক্ষেত্রে আবার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু আবার কমতে থাকে, এবং সেই ক্ষেত্রে ওই নিউক্লিয়াসগুলো আবার আনস্টেবল হয়ে যায়। তাহলে ভেরি হেভি নিউক্লিয়াসগুলো আনস্টেবল, আর ভেরি লাইট নিউক্লিয়াসগুলো আনস্টেবল, আর এই লাইট এবং হেভির মাঝে যে সমস্ত নিউক্লিয়াসগুলো আছে তারা হচ্ছে স্টেবল। ওকে, সো দিস ইজ দ্য কনফিগারেশনস। আচ্ছা, ওকে ফাইন, দিস ইজ দ্য স্টেবিলিটি, এক্সপ্লেনেশনস অফ স্টেবিলিটি। দেখা যাচ্ছে যে এই যেমন এখানে যেমন একটা করে ম্যাক্সিমা আছে এই 0 থেকে 20-র মধ্যে, সেরকম এখানে কিছু মিনিমাও আছে। যেমন হিলিয়ামের পরে লিথিয়াম, হিলিয়ামের পরে যে লিথিয়ামের 3.6, তাহলে বলতেই পারো যে হিলিয়ামের যদি হয় মাস নাম্বার 4 তাহলে লিথিয়ামের 6, তার মানে এরা প্রতিবেশী, পাশাপাশি, মানে নেবারিং নিউক্লিয়াস। কিন্তু লিথিয়ামের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হিলিয়ামের থেকে অনেক কম, অনেক কম। কার্বনের পাশে কি আসছে? নাইট্রোজেন 7-14, কার্বনের প্রতিবেশী নাইট্রোজেন, কিন্তু নাইট্রোজেনের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কার্বনের থেকে অনেক কম। ক্লিয়ার? সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ বাইন্ডিং এনার্জি। সো নাও, so very very important this graph and very very important concept. দেখো, এই যে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন হয়, যাকে বলা আমরা ক্লাস 9-10 কিছুটা পড়েছি, যে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন। হোয়াট ডু ইউ মিন বাই নিউক্লিয়ার ফিশন? নিউক্লিয়ার ফিশন মানে কিন্তু নিউক্লিয় বিভাজন। একটু আগেই বাইন্ডিং এনার্জি কার্ভ থেকে দেখলাম যে হেভি নিউক্লিয়াসগুলোর বাইন্ডিং এনার্জি খুব কম, তার মানে ওই সমস্ত নিউক্লিয়াসগুলো ভেরি আনস্টেবল। আচ্ছা, তাহলে যেমন ইউরেনিয়াম, এর বাইন্ডিং এনার্জি 7.6 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে ইউরেনিয়াম নিউক্লিয়াসটা কিন্তু ভেরি আনস্টেবল। অটোমেটিক্যালি ইউরেনিয়াম নিউক্লিয়াসটা কিন্তু ডিকে করবে, ডিকে করে অন্য একটা নতুন স্টেবল নিউক্লিয়াসে ট্রান্সফর্ম হবে। ধরে নিচ্ছি যে এটা যখন ডিকে করবে তখন আস্তে আস্তে নিউক্লিয়াসটা লাইট হবে। এই ইউরেনিয়াম নিউক্লিয়াসটা যখন ভেঙে যাবে, আমি এটা হেভি নিউক্লিয়াস, এটাকে আমি ভেঙে ফেললাম, দিয়ে এটাকে লাইট নিউক্লিয়াস করলাম। তাহলে যখনই এটা ভেঙে গিয়ে লাইট নিউক্লিয়াস হবে তখন এর বাইন্ডিং এনার্জি বেড়ে গিয়ে কত হবে? 8.4 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। ভালো করে বোঝো, ইউরেনিয়াম হেভি নিউক্লিয়াস, এর বাইন্ডিং এনার্জি কম, আমি একে ভেঙে ফেললাম, দিয়ে দুটো লাইট নিউক্লিয়াস তৈরি করলাম, লাইট নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি বেশি। তার মানে বোঝা যাচ্ছে কি, যখন একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ভেঙে আমি দুটো লাইট নিউক্লিয়াস তৈরি করব তখন সেখান থেকে এই যে ডিফারেন্সটা সেই অ্যামাউন্টের এনার্জি রিলিজ হবে। তার মানে নিউক্লিয়ার ফিশনে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি রিলিজ হয়। ক্লিয়ার? এই টেকনিকটা ইউজ করা হয় অ্যাটম বমের মধ্যে। এরপরে আসছে নিউক্লিয়ার ফিউশন। দেখো, যেগুলো লাইট নিউক্লিয়াস তাদেরও বাইন্ডিং এনার্জি খুব কম,
এবার যদি আমি দুটো লাইট নিউক্লিয়াসকে জয়েন্ট করে দিয়ে একটু ভারী নিউক্লিয়াস তৈরি করি, তাহলে লাইট নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি অনেক কম ছিল, তার থেকে একটু যখন ভারী হবে তখন তার বাইন্ডিং এনার্জি বাড়বে, ফলে এখানেও কিন্তু বাইন্ডিং এনার্জি চেঞ্জ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, মনে করো দুটো হিলিয়াম 2,4 এদের বাইন্ড, অথবা হাইড্রোজেন, ঠিক আছে, H11 এরা লাইট নিউক্লিয়াস। তাহলে হাইড্রোজেন কিন্তু ভেরি আনস্টেবল, এদের বাইন্ডিং এনার্জি কেমন রেঞ্জের হবে? এদের বাইন্ডিং এনার্জি হয়তো 5 থেকে 6 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। যখন দুটো হাইড্রোজেন যুক্ত হবে, যুক্ত হওয়ার পর সাপোজ হিলিয়াম তৈরি হলো, এই হিলিয়ামের বাইন্ডিং এনার্জি কিন্তু অনেক বেশি, এটা প্রায় 8-এর কাছাকাছি, 8 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে দুটো লাইট নিউক্লিয়াস যখন কম্বাইন্ড হলো, যেটা একটু কম্পারেটিভলি একটু হেভি নিউক্লিয়াস তৈরি হলো হিলিয়াম, তখন কিন্তু বাইন্ডিং এনার্জি অনেক বেড়ে গেল। দিস ফিনোমেনা, দিস প্রসেস ইজ নোন অ্যাজ নিউক্লিয়ার ফিউশনস। ইন দিস প্রসেস there will be a huge amount of energy liberations. In this process, in case of nuclear fusions, a huge amount of energy will emit. So this technique is used in hydrogen bomb. তাহলে আমাদের যে অ্যাটম বম যেটা আগে ব্যবহার হতো বেশি, সেখানে নিউক্লিয়ার ফিশন টেকনিক ইউজ করা হয়, আর যেটা হাইড্রোজেন বম সেখানে নিউক্লিয়ার ফিউশন টেকনিক ইউজ করা হয়। ওকে, আচ্ছা, now I will define stability of a nucleus. Nuclear stability. So if you want to understand nuclear stability, first of all you have to draw a graph which is known as NZ graph. So this is the graph here, this is x-axis. Along x-axis plot করলাম আমি number of proton, আর along y-axis প্লট করলাম আমি নাম্বার অফ নিউট্রন। 10, 20, 30, 40, 50, 60, 70 আরও আছে, সমান সমান করে এদিকেও করব। 10, 20, 30, 40, 50, 60, 70, 80। আচ্ছা, যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা স্ট্রেট লাইন ড্র করি, let this angle is equal to 45 ডিগ্রি, তাহলে এই স্ট্রেট লাইনটা পাসিং থ্রু দ্য অরিজিন, এর স্লোপ কত হবে? Slope will be equal to tan 45 degree equal to 1. তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কী হবে? y equal to mx, তার মানে y equal to x, যেহেতু m equal to 1। তার মানে বোঝা যাচ্ছে যে এই স্ট্রেট লাইনের উপর যদি আমি কোনো একটা পয়েন্ট নিই, সেই পয়েন্টের x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেটসের ভ্যালু সেম হবে। ক্লিয়ার? Let us take a point here, ঠিক আছে? তাহলে এখানে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু, গ্রাফটা একটু ঠিকঠাক হয়নি, একটু ভুল হয়েছে, আমি ঠিকঠাক ভ্যালুগুলো ঠিকঠাক নেওয়া হয়নি। এখানে এক্স্যাক্টলি নিতে হবে, এটা 20, এটা এত দূর চলে এসছে, এত দূর যাবে না, এত দূর যাবে না, সমান সমান নিতে হবে আমাকে। 20, যাই হোক দেখিয়ে দিচ্ছি আমি। দিস ইজ 20। গ্রাফের যদি আমি একটা এখানে পয়েন্ট নিলাম, এই পয়েন্টটার জন্য নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু কত হবে?
this. The number of proton equal to 20 and number of neutron is also equal to 20. তার মানে বোঝা যাচ্ছে যে এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ নিউট্রন। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি গ্রাফিক্যালি প্লট করি আমাদের যে সাবস্টেন্সগুলো আছে আমাদের নেচারে, তবে দেখা যায় যে লাইট নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে, ফর লাইট নিউক্লিয়াস মানে যাদের ক্ষেত্রে তোমার মানে অ্যাটমিক নাম্বার জেড ইজ লেস দ্যান 20, তাদের ক্ষেত্রে নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন হয়। ফর লাইট নিউক্লিয়াস ফর হুইচ atomic number is less than 20, in this case number of neutron is equal to number of proton. তাহলে গ্রাফটা 20 পর্যন্ত কি হবে? এই পর্যন্ত। টোটাল নাম্বার অফ স্টেবল নিউক্লিয়াস কত আছে? স্টেবল নিউক্লিয়াস ইকুয়াল টু প্রায় 272 মতো আছে, টোটাল নাম্বার অফ স্টেবল নিউক্লিয়াস, রাইট? আচ্ছা, n ইকুয়াল টু জেড ভ্যালু লেস দ্যান 20 হলে n ইকুয়াল টু জেড ভ্যালু যদি নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন হয় তাহলে সেই নিউক্লিয়াসগুলো স্টেবল। কেন এটা হচ্ছে স্টেবল? n ইকুয়াল টু জেড। আচ্ছা, ওকে, ফাইন। কেন এটা স্টেবল হচ্ছে n ইকুয়াল টু জেড এর জন্য? লাইট নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে এই প্রোটন পজিটিভ আর প্রোটন পজিটিভ, আমরা জানি যে পজিটিভে রিপালশন হয়। তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন একসঙ্গে থাকছে কি করে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটনে অ্যাট্রাকশন হচ্ছে কেন? নিউক্লিয়াসের মধ্যে আর একটা ফোর্স কাজ করে, যে ফোর্সটা হলো নিউক্লিয়ার ফোর্স, যেটা চার্জ ইন্ডিপেন্ডেন্ট ফোর্স অ্যান্ড স্ট্রংগেস্ট ফোর্স নোন ইন নেচার। তাহলে এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সঙ্গে প্রোটনের মধ্যে যে শুধুমাত্র রিপালশন আছে তা নয়, এর মধ্যে একটা স্ট্রং ফোর্স আছে অ্যাট্রাকশন, যে ফোর্সটা হলো নিউক্লিয়ার ফোর্স। তাহলে ইনসাইড এ নিউক্লিয়াস বিটুইন টু প্রোটন there is two type of force. One is electrostatic repulsion, which is governed by Coulomb's law, and another force is nuclear force, which is strong attraction force, which is charge independent force. So দুটো ফোর্সের মধ্যে দেখা যায় যে এই কুলম্বিক যে ফোর্স, রিপালশন ফোর্স, সেটা উইক, আর নিউক্লিয়ার ফোর্সটা প্রায় অনেক স্ট্রং, প্রায় 100-200 গুণ বেশি স্ট্রং। অটোমেটিক্যালি এই নিউক্লিয়ার ফোর্সের জোর বেশি হওয়ার জন্য নিউক্লিয়াসটা খুব কাছাকাছি আটকে থাকে। ওকে, কুলম্বের ফোর্স ওকে দূরে সরাতে পারে না। আচ্ছা, এই হলো কারণ, রিজনস। কিন্তু যতই অ্যাটমিক নাম্বার যখন গ্রেটার দেন 20 হবে, আরও বাড়তে থাকবে, তখন কিন্তু আস্তে আস্তে নিউট্রন নাম্বার প্রোটন নাম্বারের থেকে বেশি হতে থাকবে। যদি অ্যাটমিক নাম্বার মনে করো 50, সেক্ষেত্রে সেই অ্যাটমটা, সেই নিউক্লিয়াসটার জন্য যদি নিউট্রন নাম্বার ইকুয়াল টু প্রোটন নাম্বার হয়, তাহলে কিন্তু সেই নিউক্লিয়াসটা কোনোদিনই স্টেবল হবে না। অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 20 হয়ে গেলে তখন যদি নিউক্লিয়াসকে স্টেবল হতে হয়, তাহলে নিউট্রন নাম্বার ইকুয়াল টু প্রোটন নাম্বার হলে নিউক্লিয়াস স্টেবল হবে না। সেক্ষেত্রে নিউক্লিয়াসকে স্টেবল হতে গেলে নিউট্রন নাম্বার মাস্ট বি গ্রেটার দ্যান প্রোটন নাম্বার। ফর অ্যাটমিক নাম্বার less than 20, for the stability of the nucleus, the neutron number must be equal to proton number. But for atomic number greater than 20, as for example, for atomic number 50, 60, 80 and 100, the condition for stability of the nucleus is that the neutron number of the inside the nucleus must be greater than the proton number, otherwise the nucleus will be unstable. Why this is happening? তাহলে গ্রাফটা 20 পর্যন্ত সোজা এই লাইনে যাবে, তারপর আস্তে আস্তে এই সোজা লাইন ছেড়ে দিয়ে উপরে উঠতে থাকবে।
This curve is known as stability curve. ওকে, যদি কোনো একটা নিউক্লিয়াসের নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রন যদি এই কার্ভের যে ভ্যালুগুলো হবে সেই ভ্যালুগুলোর সঙ্গে ম্যাচ করে তাহলে সেই নিউক্লিয়াসটা হবে স্টেবল। যদি নাম্বার অফ নিউট্রন নাম্বার অফ প্রোটন এই কার্ভের উপরে বা নিচে হয় তাহলে সেই নিউক্লিয়াসটা হবে আনস্টেবল। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিচ্ছি আমি। সাপোজ এইখানে নিয়ে নাও, এখানে নিচ্ছি আমি এটা, সাপোজ এই ভ্যালুটা। মনে করো যে এই পার্টিকুলার এই ভ্যালুর জন্য নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু 30, কিন্তু নাম্বার অফ নিউট্রন কত? 55। দেখতেই পাচ্ছি যে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 30 আর নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু 55। বোঝা গেল যে নিউট্রন নাম্বার ইজ গ্রেটার দ্যান প্রোটন নাম্বার। এই নিউক্লিয়াসটা কিন্তু স্টেবল হবে। কিন্তু যদি এমন একটা নিউক্লিয়াস নাও যার নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 30, কিন্তু আমি এই কার্ভের উপর পয়েন্টটা না নিয়ে যদি নিচে পয়েন্টটা নিই এখানে, তাহলে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 30 হলো, কিন্তু নাম্বার অফ নিউট্রন কত হয়ে গেল? 45। নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 30, কিন্তু নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু হয়ে গেল 45। যদি কোনো নিউক্লিয়াসের প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বারের ভ্যালু এগুলো হয় তো সেই নিউক্লিয়াসটা হবে আনস্টেবল। ক্লিয়ারলি? যদি এই কার্ভের উপরে হয় পয়েন্টটা, মনে করো পয়েন্টটা নিলাম আমি এখানে, নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 30 থাকলো, কিন্তু নাম্বার অফ নিউট্রন হয়ে গেল 65। তাহলে কোনো একটা নিউক্লিয়াস যার নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 30 আর নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু 65, সেই নিউক্লিয়াসে যদি আমি গ্রাফিক্যালি প্লট করি সেই কিন্তু পয়েন্টটা কিন্তু স্টেবিলিটি কার্ভের উপর পড়ছে না, স্টেবিলিটি কার্ভের উপরে পড়ে যাচ্ছে। এই নিউক্লিয়াসটাও আনস্টেবল। তাহলে কোনো একটা নিউক্লিয়াস স্টেবল হতে গেলে তার যে ভ্যালুগুলো এই স্টেবিলিটি কার্ভের উপর পড়তে হবে। যদি ওর ভ্যালুগুলো নাম্বার অফ নিউট্রন এবং নাম্বার অফ প্রোটনের যে ভ্যালু সেটা যদি এর নিচে হয় বা উপরে হয়, in both case the nucleus will be unstable and unstable nucleus will decay to a stable nucleus. So this is NZ graph. This graph is very very important graph. এখন প্রশ্ন হচ্ছে যে লাইট নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে যখন নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন হচ্ছিল তখন খুব স্টেবল হচ্ছিল, কিন্তু হেভি নিউক্লিয়াস, যত নিউক্লিয়াস হেভি হচ্ছে ততই নাম্বার অফ প্রোটনকে নিউট্রনকে নাম্বার অফ প্রোটনের থেকে বেশি হতে হবে, তবেই নিউক্লিয়াসটা স্টেবল হবে। হেভি নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে n ইকুয়াল টু যদি জেড হয় তাহলে কিন্তু নিউক্লিয়াসটা স্টেবল নয়। ফর হেভি নিউক্লিয়াস n গ্রেটার দ্যান জেড হতে হবে এবং পার্টিকুলার এই ভ্যালুগুলোর সঙ্গে ম্যাচ করতে হবে, তবেই সেই নিউক্লিয়াসটা স্টেবল হবে। এটা কেন হচ্ছে? ওয়াই দিস ইজ হ্যাপেনিং? বিকজ দেখো, নিউক্লিয়াসের যত বাড়বে মানে অ্যাটমিক নাম্বার জেড ইকুয়াল টু 30, ঠিক আছে, তাহলে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু কত হয়েছে? নাম্বার অফ প্রোটন যদি হয় সেটাও 30 হয়, অটোমেটিক্যালি নাম্বার অফ নিউক্লিয়ন্স বেড়ে গেছে। তা নাম্বার অফ নিউক্লিয়ন্স বাড়লে নিউক্লিয়াসের সাইজটা বড় হবে, নিউক্লিয়াসটা সাইজ বড় হয়ে গেল। নিউক্লিয়াসের সাইজ যখন বড় হবে তখন নিউক্লিয়নগুলোর মধ্যে সেপারেশনটা বেশি হবে। ধরে নিচ্ছি যে এ একটা প্রোটন আর এ একটা প্রোটন, তাহলে নিউক্লিয়াসের সাইজ বড় হয়েছে মানে প্রোটনের সঙ্গে প্রোটনের সেপারেশনটা বড় হয়েছে। যখন প্রোটনের সঙ্গে প্রোটনের সেপারেশনটা বড় হবে তখন কিন্তু নিউক্লিয়ার ফোর্সটা উইক হবে, ঠিক আছে, নিউক্লিয়ার ফোর্সটা উইক হবে। আর নিউক্লিয়ার ফোর্স যখন উইক হবে তখন এই যে এদের মধ্যে যে রিপালশনটা সেটা কিন্তু উইক হবে না, এদের মধ্যে যে রিপালশনটা সেই রিপালশনটা কিন্তু এখানে তখন নিউক্লিয়ার ফোর্সের কম্পেয়ারে এটাকে নেগলেক্ট করা যাবে না। অটোমেটিক্যালি কী হবে, মানে এদের মধ্যে রিপালশন ফোর্সটা যেমনকার মোটামুটি তেমনই থাকলো, একটু কমবে,
একটু কমবে 1/r² ভ্যারিয়েশনস। কিন্তু নিউক্লিয়ার ফোর্সটা উইক হওয়ার জন্য কী হয় বলো তো, অ্যাট্রাকশানটা কমে যাচ্ছে, ফলে রিপালশানটা ওখানে বেশি হয়ে গেল, অ্যাট্রাকশানটা কমে গেল, অটোমেটিক্যালি নিউক্লিয়াসটা স্টেবিলিটি কমে যাবে, অটোমেটিক্যালি নিউক্লিয়াসটা ব্রেক হয়ে যাওয়ার চান্স বেড়ে যাবে। ফলে নিউক্লিয়াসটা যদি চায় যে না আমার স্টেবিলিটি কমতে দেব না, আমার স্টেবিলিটি যেমন ছিল তেমনই থাক, তাহলে কী করতে হবে, এই নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ নিউট্রন বাড়তে হবে। যদি নাম্বার অফ নিউট্রন বেড়ে যায়, আমরা জানি যে নিউট্রন হচ্ছে নিউট্রাল পার্টিকলস, এর কোনো চার্জ নেই, ফলে নিউট্রনের সঙ্গে নিউট্রনের কোনো রিপালশান নেই, কিন্তু নিউট্রনের সঙ্গে নিউট্রনের অ্যাট্রাকশান আছে। অটোমেটিক্যালি কী হবে, যেটুকু ঘাটতি হলো সাইজ বড় হওয়ার জন্য নিউক্লিয়ার ফোর্সের, এই নিউট্রনগুলো যদি এক্সেস থাকে, তাহলে নিউট্রনের সঙ্গে নিউট্রনের যে নিউক্লিয়ার ফোর্স অ্যাট্রাকশান, সেই ফোর্সটা এই যে ঘাটতিটুকুকে মেটাবে, ফলে নিউক্লিয়াসটা আবার স্টেবল হয়ে যাবে। ফলে যত নিউক্লিয়াসের সাইজ বড় হবে, তত নিউক্লিয়াসকে স্টেবল হতে গেলে ওর মধ্যে নাম্বার অফ নিউট্রন প্রোটনের থেকে বেশি হতে হবে, এবং নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার যত বেশি হবে, ডিফারেন্স বিটুইন প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার আস্তে আস্তে তত বেশি বাড়তে থাকবে। দেখো এইখানে ডিফারেন্সটা কম, এখানে আরও ডিফারেন্সটা বেশি, এখানে ডিফারেন্সটা আরও বেশি, এখানে ডিফারেন্সটা আরও বেশি। তো যত অ্যাটমিক নাম্বার বাড়বে, তত নিউট্রন নাম্বারের সঙ্গে প্রোটন নাম্বারের ডিফারেন্সটা তত বেশি আস্তে 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 বাড়তেই থাকবে। সো দিস ইজ দ্য রিজন বিহাইন্ড নিউক্লিয়াস স্টেবিলিটি। তো বোঝাই যাচ্ছে যে যে সমস্ত নিউক্লিয়াসগুলোর তোমার নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রন এই স্টেবিলিটি কার্ভের উপর পড়বে, তারা হচ্ছে মোস্ট স্টেবল। তার নিচে পড়লে সেটাও আনস্টেবল, উপরে হলেও সেটাও আনস্টেবলস। ওকে, আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমাদের মোটামুটিভাবে রেডিও অ্যাক্টিভিটির আগে পর্যন্ত কমপ্লিট করা হলো। নিউক্লিয়ার চ্যাপ্টারের মনে হচ্ছে আর হয়তো একটা কিংবা দুটো লেকচার আরও প্রয়োজন হতে পারে। এটা একটা বড় চ্যাপ্টার এবং নিটের জন্য খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে নিটে প্রচুর কোশ্চেন হয় প্রত্যেক বছর। ওকে, সো I hope that you have understood my class very well today, and আমি রিকোয়েস্ট করবো তোমাদের যে চ্যাপ্টারটি যে MCQ সেট আমি পাঠিয়েছিলাম সেই সেটগুলো তোমরা কমপ্লিট করবে। আর এই চ্যাপ্টারটি যে দুটো লেকচার কমপ্লিট হলো, সেই লেকচার দুটো তোমরা থিওরি পোর্শনটুকু আগে নিজের কনসেপ্ট কমপ্লিট করে নেবে। মূল কথা হচ্ছে যে নিটের যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট কথা পয়েন্ট, সেটা হলো যে ফিজিক্সে নিটে ভালো পারফরমেন্স করতে গেলে কনসেপ্ট বিল্ডিং ভেরি এসেন্সিয়ালস। মানে প্রথমে আমাকে ফিজিক্সটাকে স্ট্রং করতে হবে, ফিজিক্সের কনসেপ্টটাকে স্ট্রং করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি পোর্শনটাকে বুঝে বুঝে কমপ্লিট করতে হবে, না বুঝে মুখস্থ করা যাবেই না, এবং কনসেপ্ট ক্লিয়ার না করেই MCQ এ ঝাঁপিয়ে পড়াও যাবে না। First you have to clear the concept, theory concept, then try to solve the numericals, and then try to enter into the MCQ solving. So this must be the methodology for getting for the preparations for NEET. And if you will follow this track, and you will definitely, I think in my thinking, you will definitely be able to crack the NEET. So that's all for today's class. Thank you everybody. Thank you. Have a good day.